তোর হবু বউ তো ভাইজ্ঞা গেছে রে আদি। কথাটা শোনামাত্র রাগে শক্ত হয়ে থাকা মুখটা আরো টিম হয়ে উঠল আদিত্যর। এমনিতেই তার এই বিয়ে করার বিন্দুমাত্র ইচ্ছে নেই। শুধুমাত্র দাদাজানের শেষ ইচ্ছে পূরণ করতে তীব্র অনিচ্ছা সত্ত্বেও এখানে উপস্থিত হয়েছে সে। মন মেজাজ আগে থেকেই বিগড়ে ছিল তার। তার উপর এখানে বিয়ে বাড়িতে আসার পর থেকে কনে পক্ষের কেমন কানাঘুষা খেয়াল করেছে সে। এতে তার মেজাজের ভোল্টেজ আরও হাই হচ্ছিল। আর এখন বিহানের কাছ থেকে এই খবর শুনে ক্রোধে মুখমণ্ডল বিক্ষিপ্ত হয়ে উঠল তার। সে চাইলে এখনই এই বিয়ে বাড়িটাকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। গ্যাংস্টার আদিত্যর সেই ক্ষমতা আছে তা সবাই জানে। আদিত্য বিয়ের আসন থেকে ঠাস করে উঠে দাঁড়িয়ে মাথার পাগড়িটা মাথা থেকে খুলে ঠাস করে আছাড় মেরে ফেলে দিয়ে চোয়াল শক্ত করে বিহানের উদ্দেশ্যে বলল, ডাক উনাদের। বিহানের ডাকার দরকার পড়ল না। মেয়ের বাপসহ তাদের পক্ষের কিছু লোক এসে অপরাধী মুখ করে এসে দাঁড়াল আদিত্যর সামনে। মেয়ের বাপ জলিল মিয়া দুই হাত জোর করে করুণ অপরাধী সুরে বলল, জানি না কোনো মুখে বলবো তোমাকে। আসলে আমার কুলাঙ্গার মেয়েটা কার সাথে যেন পালাইয়া গেছে, আর আমাকে এই ভরা মজলিসে বেইজ্জত করে গেছে। মাফ চাওয়ারও মুখ নাই। তুমি যে শাস্তি দিবে আমাদের মান্য হবে। আদিত্য গম্ভীর ভারী গলায় বলল, দেখুন, আপনাদের এসব নাটক দেখতে ইন্টারেস্ট নেই আমার। আমি এখানে এসেছি শুধু আমার দাদাজানের কথা রাখতে। দাদাজান মৃত্যুর আগে বলেছিল আমি যেন তার গ্রামের প্রাণপ্রিয় বন্ধুর ছেলের মেয়েকে বিয়ে করি। সেই কথা রাখতেই আমি এসেছি। কারণ আমার দাদাজানের শেষ ইচ্ছে মানে আমার জন্য পাথরের প্রতিলিপি। আর সেটা আমি পূরণ করেই ছাড়ব। জলিল বলল, কিন্তু এখন তো আর সম্ভব না। মেয়েটা কোথায় তা আমরা কেউ জানি না। দেখুন, কথা আপনার মেয়ের সাথে বিয়ে হওয়ার, সেটা যে মেয়েই হোক না কেন। আপনার আর কোনো মেয়ে নেই? থাকলে তার সাথেই বিয়ে হবে। মেয়ে তো আছে। 3 মেয়ে আমার। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ের সাথেই তোমার বিয়ের কথা ছিল। আর আপনার মেঝো মেয়ে। 3 মেয়ে হলে তো মেঝো মেয়ে থাকার কথা। জলিল এবার হতবাক চোখে তাকালো আদিত্যর দিকে। তারপর নিজের বউয়ের সাথে মুখ চাওয়াচাওয়ি হল তার মুখেও বিস্ময়। জলিল থতমত কণ্ঠে বলল, আছে তো, কিন্তু। কিন্তু কি? দেখুন, মেয়ে হলেই হল। বিয়ে আপনার মেয়ের সাথেই হবে। সে যেটাই হোক না কেন। যান, রেডি করুন তাকে। কিন্তু ওকে কিভাবে বিয়ে করবে? ও তো কি? দেখুন, এমনিতেই মাথা নষ্ট হয়ে আছে। আমার রাগ আর বাড়ায়েন না। ওদের মাঝের একজন হঠাৎ বলে উঠল, আরে কেমনে বিয়া হইব? হেই মাইয়া তো পাগল আস্তা। লোকটার কথায় খানিক থমকানো চাহনি দিল আদিত্য। এমন কিছুর জন্য হয়তো মোটেও প্রস্তুত ছিল না সে। জলিল তখন করুণ সুরে বলল, জি বাবাজি, আমার আরেক মেয়ে মানসিকভাবে অসুস্থ। পাগলি সে। বিয়ে, সংসার এসবের কিছুই সে বোঝে না। বিহান আদিত্যর কানের কাছে ফিসফিসিয়ে বলল, আরে পাগলিরে কেমনে বিয়ে করবি তুই? বাদ দে। চল ফিরে যাই। আদিত্য বিহানের কথার আপাতত উত্তর দিল না। জলিলের উদ্দেশ্যে বলল, আপনি শুধু বলুন সে বিয়ের জন্য প্রাপ্ত বয়স্ক কিনা? হ্যাঁ, বয়স তো হয়েছে, কিন্তু মানসিকভাবে ছোট বাচ্চাদের মতো। দ্যাটস ইনাফ। প্রাপ্ত বয়স্ক হলেই হল।
দাদাজানের কথা রাখতে আপনার মেয়ের সাথে বিয়ে হওয়াটা ইম্পর্টেন্ট, বাকি সব জরুরি না। এখন যান, নিয়ে আসুন আপনার মেয়েকে। সারাদিন সময় নেই এসবের জন্য। তুমি কি ভেবেচিন্তে বলছ? দেখুন, সাদমান শাহরিয়ার আদিত্য এক কথা দুবার বলে না। আমার সময় নষ্ট না করে যা বলছি তাই করেন, না হলে আমি কি করতে পারি তা জানতে নিশ্চয় বাদ নেই আপনাদের। সো ডু ইট ফাস্ট। জলিল মাথা নেড়ে চলে গেল। ওরা যেতেই বিহান আদিত্যর উদ্দেশ্যে হতবাক সুরে বলল, তুই কি পাগল হইয়া গেছগা? জেনে শুনে পাগলিরে বিয়া করবার চাস? দেখ, এমনিতেও বিয়ে আমি সংসার টাইপ কিছু করার জন্য করছি না। এসব আমার জন্য না। আমি শুধু দাদাজানের কথা রাখতে এই নাটকে সামিল হচ্ছি। ওই মেয়ে কেমন হলো না হলো দ্যাট ইজ নন অফ মাই কনসার্ন। আয়নার সামনে নূরকে সাজানো হচ্ছে বধূ বেশে। অবুঝ, অসম্পূর্ণ বুদ্ধির অধিকারী নূর পরিস্থিতির গম্ভীরতা বোঝে না। সে তো পুতুল বউয়ের মতো সাজাতে দেখেই খুশিতে বাচ্চাদের মতো প্রফুল্ল হচ্ছে। এতক্ষণ মন খারাপ ছিল তার। ওকে রুমের মাঝে আটকে রেখেছিল তাই। ও তো বাইরে গিয়ে সবাইকে দেখতে চেয়েছিল, কিন্তু ওর মা বাবা আটকে রাখে ওকে রুমে। অনেক কাঁদে নূর, তাও খোলেনি কেউ। বিরক্ত হয়ে একসময় ওর মা কয়েকটা চড়থাপ্পড়ও মারে। তারপর আর ভয় নূর শব্দ করে কাঁদেনি। যদিও এসব ওর সাথে নিত্যদিনই প্রায় হয়ে থাকে। তবে এখন যখন ওর মা এসে এভাবে সাজিয়ে দিচ্ছে তখন সব ভুলে খুশি হয়ে গেছে নূর। নূর খুশি মনে মাকে শুধায়, আমাকে পুতুলের মতো বউ সাজাচ্ছ কেন? নূরের মা শাড়ি পরাতে পরাতে বলল, কারণ তোর বিয়ে হবে আজ তাই। অবুঝ নূর আরো খুশি হয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, সত্যি? আমার বিয়ে হবে? আমারও পুতুল বর হবে? ইয়ে, কত মজা হবে। হ্যাঁ, আজ তোর বিয়ে। আর বিয়ে করে বরের সাথে যেতে হবে তোকে আজ। আমি জানি তো। আমি বরবউ খেলার নিয়ম জানি সব। নূরকে রেডি করে বসানোর পর কাজী আর কিছু লোকজন এলো নূরের কাছ থেকে কবুল শুনতে। কাজী সাহেব বলার সাথে সাথে ফটফট করে কবুল বলে দিল নূর খুশি মনে। এরপর আদিত্যর কাছে এসে তার কাছ থেকেও কবুল শুনল। অতঃপর বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গেল দুটি প্রাণ, যার মধ্যে একজন সব বোঝার ক্ষমতা রাখলেও তার কাছে বিয়েটা কেবলই নামের। আর আরেকজন এই বিয়ে নামক বন্ধনের মহিমা থেকে একেবারেই বেখবর। না জানি কেমন হবে তাদের অনাগত ভবিষ্যৎ। বিয়ে পোড়ানোর শেষ হতে দেরি, আদিত্যর বিয়ের আসন থেকে উঠতে দেরি হল না। উঠে যেতে যেতে বিহানের উদ্দেশ্যে বলল, জলদি এখানকার ড্রামা শেষ কর। আই ওয়ান্ট টু গো রাইট নাও। আব্বে হালা, যাবি কইলেই হইল। শাদি মানাইছ, বউ কি লইয়া যাওন লাগব না? দেখ বিহান, আমি সত্যিই আর এসব নিতে পারছি না। যা করার জলদি কর। আচ্ছা, চাপ লইস না, আমি দেখতাছি। আদিত্য গাড়ির কাছে দাঁড়িয়ে সিগারেট ধরাল। বিহান ভেতরে এসে নূরের মা বাবাকে তারা বিদায় পর্ব সারার জন্য। নূরের মা বাবাও সেই মোতাবেক নূরের কিছু জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নূরকে সাথে করে গাড়ির দিকে নিয়ে আসতে নিল। নূর প্রথমে ঠিকঠাক আসলেও গাড়ির কিছুটা দূর থাকতেই হঠাৎ দাঁড়িয়ে গিয়ে উল্টো দিকে হাঁটা ধরে বলল, নেও শেষ। বিয়ে বিয়ে খেলা শেষ। এখন আমি যাই। নূরের মা মেয়েকে আটকে দিয়ে বলল, আরে যাবি মানে? এটা কোনো খেলা না। তোর সত্যি সত্যিই বিয়ে হয়েছে।
যেমন তোর বুবুর হয়েছিল। এখন তোকে তোর বরের বাড়িই যেতে হবে, সেখানেই থাকতে হবে। নূর হঠাৎ কেমন অস্বাভাবিক হয়ে উঠল। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল, যাব মানে? আমি কেন যাব? আমি যাব না কোথাও। আমি এখানে তোমাদের সাথেই থাকব। তা বললে হবে না, যেতে তো হবেই। নূরের মা বাবা নূরের হাত ধরে গাড়ির দিকে জোর করে নিয়ে যেতে লাগল। নূর তখন উচ্চস্বরে কান্না শুরু করে দিল। হাত পা ছোড়াছুড়ি করে কাঁদতে কাঁদতে বলতে লাগল, না আমি যাব না কোথাও। ছাড়ো আমাকে। এসব কান্নাকাটি আদিত্যর কানেও এলো। বিরক্ততে মেজাজ চিরবিরিয়ে উঠল তার। সেই জোরে জোরে বিহানের নাম ধরে ডাকল। বিহান ওর কাছে আসতেই সে বলল, মেয়েটার মা বাবাকে ডাক। বিহান নূরের মা বাবাকে আদিত্যর সামনে আনলে আদিত্য বলল, দেখুন এসবের দরকার নেই। আপনাদের মেয়ে আপনাদের সাথেই থাক। চিন্তা নেই, আমি প্রতি মাসে বড় অ্যামাউন্ট পাঠাব, যা দিয়ে আপনাদের পুরো পরিবারের খরচ চলে যাবে। তাই ওকে আপনাদের কাছেই রেখে দিন, কারণ আমার বাসায় এসব ড্রামা আমার টলারেট হবে না। জলিল করুণ সুরে বলল, কি বলছো বাবাজি এসব? টাকার কোনো কথা না। এক মেয়ে পালিয়ে গিয়ে এমনিতেই আমার বদনাম ছড়িয়ে দিয়েছে, তার উপর আরেক মেয়ে বিয়ের পর বাপের বাড়ি পড়ে থাকলে মানুষের কথার তীরে মরে যাওয়া ছাড়া আর উপায় থাকবে না আমার। দেখ তুমি কিন্তু সব জেনে শুনেই আমার মেয়েকে বিয়ে করেছ। এখন এভাবে ফেলে যেতে পারো না। আর ওর চিন্তা করো না, আমি ওকে এখনই বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসছি, কান্নাকাটি করবে না আর। বলেই জলিল তার স্ত্রী আর নূরকে ভেতরে নিয়ে গেল। ভেতরে এসে জলিল তার স্ত্রীর উদ্দেশ্যে রাগী সুরে বলল, দেখ তোমার মেয়েরে কিভাবে বুঝাবা জানি না, তবে জামাই যদি ওরে রেখে যায় তাহলে তোমাদের দুটোকেই বাড়ি থেকে বিদায় করব আমি। জম্মাইছ তো সব আপদ। 5 মিনিটের মধ্যে ওকে বসে নিয়ে এসো। বলেই ঘরের বাইরে চলে এলো জলিল। কিছুক্ষণ পরই ভেতর থেকে নূরের আর্তনাদ শোনা গেল। মারছে তাকে ওর মা। অনেক মারার পর বলল, এখন বল, যাবি জামাইয়ের সাথে, নাকি এভাবেই এখানে সারা জীবন মার খাবি? আজ যদি তুই না যাস তাহলে তোকে মেরে ফেলে আমিও খেয়ে মরে যাব। অবুঝ নূর মায়ের হাতের মার খেয়ে ভয় জোরসড় হয়ে গেল। ভয়ার্ত কণ্ঠে সে কোনোরকমে ফোপাতে ফোপাতে বলল, যাব। কিছুক্ষণ পর নূরকে ঠিকঠাক করে আবারও নিয়ে আসা হলো। এবার আর জেদ করল না নূর। তাকে নিয়ে এসে আদিত্যর গাড়ির পেছনের সিটে বসাল। বিহান বসল ড্রাইভারিং সিটে। আদিত্য গিয়ে বসল বিহানের পাশের সিটে। এর মাঝে একটিবারও নিজের সদ্য বিয়ে করা বউ নামক ব্যক্তিটির দিকে ভুলেও তাকাল না আদিত্য। গাড়ি স্টার্ট হয়ে কিছুদূর অগ্রসর হতেই পেছনে নূরের কান্নার সুর বাড়ল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদা শুরু করল সে। যা শুনে বিরক্তিতে চোয়াল শক্ত হয়ে এলো আদিত্যর। রাগে হঠাৎ গাড়ির কাছে সশব্দে চাপড় মারল সে। সেই শব্দে ভয় কেঁপে উঠল নূর। মুহূর্তেই ভয় জোরসড় হয়ে চুপ হয়ে গেল সে। আদিত্য বিহানকে গাড়ি থামাতে বলল। তারপর ফোন করে ওদের সাথে আসা অন্য গাড়িটাকেও থামতে বলল। আদিত্য গাড়ি থেকে নেমে বিহানকে বলল, তুই যা, আমি অন্য গাড়িতে আসছি। আরে অন্য গাড়িতে যাবি কেলা? এই রাতে কি হইছে? তোকে যা বললাম তুই তাই কর। বলেই আদিত্য অন্য গাড়িতে গিয়ে বসল। বিহান হতাশ নিঃশ্বাস ছেড়ে গাড়ি স্টার্ট দিল।
ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 1টা বেজে গেল। আদিত্য আওগের গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেল। পরপরই বিহান গাড়ি এনে থামাল। গাড়ি থেকে নেমে নূরের পাশের দরজা খুলে বলল, আসেন ভাবি, নামেন, আমরা চলে এসেছি। নূর একটু ভীতু চোখ করে তাকালো বিহানের কথায়। আসলে সে বুঝতে পারছে না লোকটা তাকে ভাবি কেন বলল। তার নামও তো নূর। কিন্তু এই মুহূর্তে ভয় কুকড়ে থাকা নূর সেটা আর জিজ্ঞেস করার সাহস পেল না। বিহানের কথা মতো ধীরে ধীরে নেমে এলো সে। গাড়ি থেকে নেমে সামনে তাকাতেই চোখ দুটো বিস্ময়ে পিটপিট করে ফেলল নূর। তার মনে হচ্ছে সে ওই টিভিতে দেখা কোনো রাজার প্রাসাদে চলে এসেছে। অবাক নয়নে তাকিয়ে রইল সে, আর ভাবল সে এই প্রাসাদে কিভাবে এলো। বিহানের ডাকে নূরের ঘোর কাটল। বিহান ভেতরের দিকে যেতে বলল নূরকে। নূর ভীতু মনেই সামনে এগোল। আদিত্য বাসায় ঢুকেই জমিলা আন্টিকে জোরে জোরে ডাকল। জমিলা এই বাসার পুরান কাজের মহিলা। আদিত্যর ছোট থেকে এই বাসার দেখাশোনা করে সে, অন্যান্য সার্ভেন্টদেরও তিনিই কাজ বুঝিয়ে দেন। আদিত্যর ডাকে তড়িঘড়ি করে ছুটে এলো জমিলা। আসার সাথেই আদিত্য বলে উঠল, বিহানের সাথে একটা মেয়ে আসছে, মেয়েটা মেন্টালি আনস্টেবল। আজ থেকে এ বাড়িতেই থাকবে। ওর সকল দায়িত্ব আপনার। আপনি কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার। তবে আমার কানে কোনো আওয়াজ বা আমার সামনে তার উপস্থিতি যেন ডিস্টার্বের কারণ না হয় সেই বিষয়ে খেয়াল রাখবেন। আমার কাছে কোনো ঝামেলা যেন না পৌঁছায়। বাকিটা বিহানের কাছে সব জেনে নিন। বলেই গটগট করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল আদিত্য। তার পরপরই বিহান নূরকে নিয়ে বাসার ভেতরে ঢুকল। বাসার ভেতর ঢুকে তো নূর আরও বিস্ময়ে হা হয়ে আছে। মনে হচ্ছে সে সত্যিই কোনো রাজবাড়িতে চলে এসেছে। বিহান সামনে এগিয়ে গিয়ে জমিলাকে সব বুঝিয়ে বলল। সব শুনে জমিলা বিস্মিত হয়ে গেল। শেষমেশ কিনা আদিত্য একটা পাগলিকে বিয়ে করল। বিহান নূরের উদ্দেশ্যে বলল, যান ভাবি, ওই জমিলা খালার সাথে যান। উনি আপনার সব খেয়াল রাখবেন। নূর ভীতু ভীতু চোখে দেখছে শুধু সবকিছু। তারও কাছে এখন সবকিছুই কেমন ভীতিকর লাগছে। জমিলা বেগম এগিয়ে এসে নূরকে ধরতে নিলেই নূর ভয়ে দুপা পিছিয়ে গেল। জমিলা নূরকে আশ্বস্ত করে বলল, ভয় নেই বৌমনি, আমি তোমার মায়ের মতোই। একদম ভয় পেও না। এসো, আমি তোমাকে তোমার রুমে নিয়ে যাচ্ছি। নূর পুরোপুরি আশ্বস্ত না হলেও ভয় খানিকটা কমল বোধ হয়। সে জমিলার সাথে এগুলো সামনে। মাঝখানে দুদিন কেটে গেছে। আদিত্য ওই বিয়ে নামক বিষয়টা হয়তো ভুলেও গেছে। যেন ওটা কোনো মনে রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়ই না তার কাছে। সে তার মতোই নিজের বিজনেস আর তার গ্যাংস্টারের কাজে লেগে আছে। এ পর্যন্ত সে তার বউয়ের চেহারাটাও দেখেনি, আর না তার কথাও মনে আছে তার। আদিত্যর আদেশ অনুযায়ী জমিলা খেয়াল রাখে নূর যেন তার সামনে না পড়ে। নূরও এই দুদিনে নিজের ভয়টা হালকা কমাতে পেরেছে। এখানে জমিলা ওর সব দেখাশোনা করে। মাঝে মধ্যে মা বাবার জন্য কান্নাকাটি করলে জমিলা বিহানকে বলে নূরের মা বাবার সাথে ফোনে কথা বলিয়ে দেই। প্রথম প্রথম যতটা ভয় কাজ করত এখন আর ততটা ভয় লাগে না তার। সে প্রায় সময়ই জমিলার সাথে সাথেই থাকে। এ বাড়িতে পরিবার বলতে আদিত্য একাই শুধু। আগে পিছে তার কেউই নেই। মা বাবা এক অ্যাক্সিডেন্টে মারা যায় আদিত্য ছোট থাকতেই। আপনজন বলতে ছিল কেবল দাদা। সেও গত মাসখানেক আগে মারা যায়। আর এক বিহান আছে।
ছোটবেলা থেকেই আদিত্যর সাথে থাকে ও। ছোটবেলায় রাস্তায় একবার আদিত্যর জান বাঁচিয়েছিল। যখন জানল বিহান এতিম পথশিশু, তখন আদিত্যর দাদা ওকে ওদের বাড়ি নিয়ে আসে। সেদিন থেকে আদিত্যর সাথে আছে ও। নেই বলতে কোনো শব্দ আদিত্যর নেই। শুধু নিজের এই একাকিত্বকেই নেই করতে পারে না সে। দিন শেষে নিজের মন খুলে মেলে দেওয়ার জন্য কেউ নেই তার পাশে। সারাদিনের ব্যস্ততা শেষ করে যখন বাড়ি ফেরে তখন তার মনকে প্রশান্তি দেওয়ার মতো কেউ নেই। এমনিতে তো আদিত্যর জীবনে আসার জন্য লাখো মেয়ে ছুটে আসে, কিন্তু আদিত্য জানে এরা সবাই ওর টাকা স্ট্যাটাসের মোহে আসতে চায়। শুধু আদিত্যের মনের সাথী হতে পারে এমন কেউই নেই। তাই তো আদিত্যর এসবের উপর বিতৃষ্ণা এসে গেছে। নিজেকে নিজের মতো শক্ত কঠোর বানিয়ে নিয়েছে সে। এসব মোহ মায়া থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রেখেছে। ধীরে ধীরে এক ভয়ানক অগ্নি মানবে পরিণত করে নিয়েছে সে, যার কাছে চাইলেও কেউ আসার সাহস পাবে না। সকালবেলা ঘুমের মাঝেই কারোর রিনিঝিনি হাসির শব্দ কানে বাজে আদিত্যর। চোখ কুঁচকে মেলে তাকায় সে। বালিশ থেকে মাথা উঁচিয়ে কুচকান চোখে এদিক ওদিক তাকায় সে হাসির উৎস খুঁজতে, কিন্তু পায় না। হাসিটা যেন জলতরঙ্গের মতো বাজছে তার কানে। আদিত্য বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। দরজার বাইরে এসে এদিক ওদিক চোখ বোলায়। হাসির আওয়াজ ছাদ থেকে আসছে বোঝা যায়। আদিত্য পা বাড়ায় ছাদের দিকে। ছাদে উঠে এসে খানিক সামনে এগুতেই হাসির রহস্য ভেদ হয় তার। দেখতে পায় হাসি ছড়ানো ব্যক্তিকে। ওই তো সামনেই একটা মেয়ে হাতে প্রজাপতি ধরে রিনিঝিনি সুরে হাসছে। পরনে প্রিন্টের একটা ফ্রক, মাথার চুলগুলো দুই ঝুঁটি করা কাঁধের উপর। প্রজাপতিটার ডানা ঝাপটানো দেখে হাসছে সে। সাথে হাসছে তার চোখ, যেন চোখে তারা ঝিলমিল করছে। আদিত্য অজান্তেই কখন থমকে তাকিয়ে রইল নিজেও জানে না। আনমনেই এগিয়ে গেল সে নূরের দিকে। নূরের নজর পাশে যেতেই হঠাৎ আদিত্যকে দেখে ভয়ে আটকে উঠল সে। ভয়ার্ত চোখে তাকিয়ে হাত দুটো জড়ো করে পেছাতে লাগল সে, যেন লুকাবার জায়গা খুঁজছে। না হলে হয়তো আদিত্য ওকে মেরে ফেলবে যেন। নূরের এই ভয় পাওয়াটা আদিত্যর ভালো লাগল না। রাগ হল হঠাৎ তার। রাগটা ঠিক কি কারণে তা জানে না সে। তবে সে রাগে ধমকে উঠে বলল, এই মেয়েকে তুমি এখানে কি করছো? নূর এমনিতেই ভয় জমেছিল, তার উপর আদিত্যর ধমকে আত্মা উড়ে যাবার জোগাড় তার। তখনই সেখানে জমিলা বেগম ছাদের অন্য পাশ থেকে দ্রুত এলো। তাকে দেখেই নূর ঝট করে জমিলার পেছনে লুকিয়ে গেল। পিঠের মাঝে মাথা চেপে ধরল সে। জমিলা আদিত্যর উদ্দেশ্যে বলল, আসলে আমি গাছে পানি দিতে আইছিলাম। বৌনিও আমার সাথেই আইছিল। আমি বুঝতে পারি নাই আপনি এখন ছাদে আসবেন। তাহলে ওকে নিয়ে আসতাম না। আদিত্যর জমিলার কথাতে তেমন ধ্যান নেই। তার ধ্যান তো ওই পেছনে মুখ লুকিয়ে থাকা মেয়েটাতে। জমিলার কথায় বুঝতে পারল মেয়েটা তারই সেদিনের বিয়ে করা বউ। আর বুঝতে পেরেই তার মাঝে কেমন অদ্ভুত এক অনুভূতি সৃষ্টি হল, যে অনুভূতির নাম জানে না সে। তবে মেয়েটার এভাবে ওকে ভয় পাওয়াটা মোটেও পছন্দ হচ্ছে না ওর। রাগ হচ্ছে ভীষণ। রাগের মাঝেই জমিলা বলল, আমি এখনই ওকে নিয়ে যাচ্ছি। জমিলা তার কথা শেষ করেই নূরকে নিয়ে দ্রুত পায়ে নিচে নেমে গেল। আদিত্যর রাগ যেন আরও বাড়ল। কেন হচ্ছে এই রাগ তা তার জানা নেই। রাগটা কি মেয়েটার উপর নাকি নিজের উপর তাও জানে না। 1 মিনিট। মেয়েটা
ওর তো নাম আছে। কি নাম ওর? আদিত্য তো সেটাও জানে না। কেমন অদ্ভুত অস্বস্তি হতে লাগলো আদিত্যর। রাগে সামনের টবটাতে লাথি মেরে নিচে নেমে গেল সে। আদিত্য রেডি হয়ে এলো ব্রেকফাস্টের জন্য। বিহান আগে থেকেই ছিল টেবিলে। আদিত্য বসতেই জমিলা তার খাবার সার্ভ করে দিল। জমিলাকে দেখে আদিত্যর কেন যেন ওই মেয়েটার কথা মনে পড়ল। আবারও মেয়ে। চরম অস্বস্তি হচ্ছে আদিত্যর। মেয়েটার নাম কি? সেটা জানার ইচ্ছে জাগলেও তা কাউকে জিজ্ঞেস করবে কিভাবে সে? ভীষণ ইতস্তত ফিল করছে এইটুকু বিষয় জানতেও। আদিত্য আরও চোখে রান্নাঘরের দিকে তাকাল। ভাবছে হয়তো জমিলার সাথে রান্নাঘরেও থাকতে পারে, কিন্তু দেখা গেল না তাকে। মেজাজটা আবারও অকারণেই বিগড়ে যাচ্ছে কেন যেন। তার অন্যমনস্কের মাঝেই পাশ থেকে বিহান বলে উঠল, কিরে খাইতাছস না কেলা? দেরি হইয়া যাইতাছে না? আজ ওই আদিল গ্রুপের একটা ফয়সালা করণই লাগব বুঝছস। হালার পুতেরা বড্ড বার বাড়ছে। আমগো মাল ইম্পোর্ট করতে খালি ঝামেলা করতাছে। আদিত্য কাটা চামচে স্যালাড গেথে মুখে নিয়ে চিবুতে চিবুতে স্বাভাবিক সুরে বলল, এখন সাদমান শাহরিয়ার আদিত্যর এমন দিন এসেছে যে ওই চুনোপুটির সাথে নিজের এনার্জি লস করবে। ওর জন্য আমার লোকগুলোই যথেষ্ট। বলে দিস শুধু একবার কথা বলবে। না মানলে জনপ্রতি একটা করে গুলি বরাদ্দ, সিম্পল। আচ্ছা, আজই ওর কেল্লাফতে করতাছি। বিহান এবার জমিলার উদ্দেশ্যে বলল, ভাবি কেমন আছে খালা? বাড়িতে কথা বলবে নাকি? ফোন দিব? জমিলা বলল, আজ সকাল থেকে আর বাড়ির কথা কিছু বলেনি এখনো বৌমনি। বললে জানাবনে আপনাকে। এদের কথোপকথন শুনে আদিত্যর অস্বস্তি আর রাগের একটা অদ্ভুত সংমিশ্রণ হল। কেন, কি হচ্ছে তা বুঝতে পারল না সে। শুধু বারবার একটা কথাই মাথায় ঘুরছে, বিহান মেয়েটার ভালো মন্দের খেয়াল রাখে। আর ও একই বাড়িতে থেকেও তার নামও জানে না। বিষয়টা কেমন যেন হজম হচ্ছে না তার। বিহান তখন আবারও জিজ্ঞেস করল, ভাবি খাবার খাইছে? জমিলা জবাবে বলল, না এখনো খায়নি। আপনাদের খাওয়া হলে বৌমনির জন্য খাবার নিয়ে যাব রুমে। এ পর্যায়ে আদিত্য হঠাৎ কি মনে করে একটু কড়া সুর করে বলে উঠল, 1 মিনিট। এখানে আমি টেবিলে বসে খাচ্ছি। আর সে কোনো দেশের মহারানী যে তাকে রুমে খাবার বয়ে নিয়ে দিতে হবে? খেলে এখানে এসে খাবে, না হলে খাওয়ার দরকার নেই। না খেয়ে থাক। আদিত্যের কথায় জমিলা আর বিহান দুজনেই হালকা অবাক হল। জমিলা বলল, কিন্তু আপনিই তো বলেছিলেন আপনার সামনে না আনতে। আদিত্য গলা খাকারি দিয়ে বলল, হ্যাঁ তো, সেটা অন্য বিষয়। কিন্তু এই বাড়িতে কেউ আমার রুল ভাঙবে সেটাও আমার পছন্দ না। খাবার খেলে সঠিক স্থানেই খেতে হবে, না হলে না। বিহান যেন বন্ধুর ব্যাপার কিছুটা আঁচ করতে পারল। সে জমিলার উদ্দেশ্যে বলল, হাচাই তো কইছে আদি। যান ভাবিরে লইয়া আসেন অহনি। এইহানে বসে খাবার খাইব। জমিলা মাথা নেড়ে বলল, ঠিক আছে নিয়ে আসছি। জমিলা যেতেই আদিত্য বিহানের উদ্দেশ্যে বলল, কি ভাবি ভাবি লাগিয়ে রেখেছিস? নাম ধরে বলতে পারিস না? নাম নেই তার। আরে তুইও আজীব কথা কস মাইরি। ভাবিলে ভাবি কমু না তো কি নই কমু? এসব আমার ইরিটেটিং লাগে। এমনিতেও তোর ছোট বয়সে নাম ধরে ডাক।
নাকি নাম নেই কোনো? নাম থাকবো না কেলা? তোর বউ আর আমার ভাবির সুন্দর একটা নাম আছে। তার নাম হল নূর। নূর নামটা যেন ধ্বনিত হতে লাগল আদিত্যর কর্ণগোহে। ঠিক তখনই জমিলা নূরকে নিয়ে সিঁড়ি বেয়ে নামল। নিচে নামতেই টেবিলে আদিত্যকে দেখে ভয় আবারও জমিলার পেছনে লুকিয়ে গেল নূর। জমিলা তাকে আশ্বস্ত করে বলল, ভয় নেই বৌনি, কেউ কিছু বলবে না। সবাই খেতে ডেকেছে আপনাকে, আসেন আমার সাথে। নূর তবুও জমিলার বাহু ধরেই তার সাথে চেপে রইল। জমিলা তাকে নিয়ে টেবিলের সামনে এলো। সে মাথা নিচু করে জমিলাকে ধরেই দাঁড়িয়ে রইল, যেন আদিত্যের দিকে তাকাতেও ভয় পাচ্ছে সে। আদিত্য আরো চোখে তাকিয়ে দেখে নিল নূরকে। আবারও ভয় পাচ্ছে তাকে মেয়েটা। রাগ বাড়ছে আদিত্যর। আদিত্যর ত্রাস জনসাধারণের মাঝে ভয়াবহ। সেটা আদিত্য এনজয় করে, কিন্তু এই মেয়েটার তাকে ভয় পাওয়াটা পছন্দ হচ্ছে না তার। রাগ হচ্ছে বারবার। জমিলা নূরের হাত ছাড়িয়ে বলল, খেতে বসেন বৌমনি। নূর হঠাৎ টেবিলের কাছ থেকে সরে গিয়ে কিছুটা দূরে মেঝেতে পা ভাঁজ করে বসে পড়ল। বসে বলল, এই বসেছি। আদিত্যর চোয়াল শক্ত হতে দেখা গেল। ভাবছে হয়তো নূর তার জন্যই এমন করছে। বিহান তখন বলল, আরে ভাবি ওখানে বসছেন কেন? চেয়ারে বসুন, আমাদের সাথে টেবিলে খান। নূর সরল ভঙ্গিতে বলল, আমি তো টেবিলে খেতে পারি না। মা বলে আমি টেবিল নষ্ট করে ফেলি, তাই আমি সবসময় নিচেই খাই। জমিলা প্লেটে খাবার বেড়ে নূরের সামনে নিয়ে এনে দিল। খাবারের প্লেট দেখে নূর হঠাৎ জমিলার উদ্দেশ্যে বলে উঠল, আরে ভালো প্লেট দিয়েছেন কেন? আমাকে কারোর এটো প্লেট দিন। নূরের এমন কথায় সবাই হালকা অবাক হল। বিহান বলল, আরে ভাবি, আপনি এটো কেন খেতে যাবেন? ভালো প্লেটেই তো খাবেন। নূর তখন জানালো, না তো, আমি তো সবসময় এটো প্লেটেই খাই। আমার মা বোনেরা বলে আমি নাকি ভালো প্লেট দিলে খাবার নষ্ট করে ফেলি, খেতে পারি না, তাই আমাকে সবসময় কারোর এটো প্লেটই দেয়। মুখের সামনে আনা খাবারের চামচটা নূরের অমন কথা কানে আসতেই তৎক্ষণাৎই থেমে গেল আদিত্যের। হঠাৎ যেন চটাস করে কোথাও কিছু লাগল তার। গলার খাবারটাও যেন হঠাৎ আটকে গেল গলার মাঝে। মুখৈবে অদ্ভুত এক কালো আভা ছেয়ে গেল মুহূর্তেই। নূরের কথা শুনে বিহানেরও একটু খারাপ লাগল। অবুঝ মেয়েটাকে যে ওর বাড়ির সবাই প্রচুর অবহেলায় ফেলে রাখত তা বোঝা যাচ্ছে। বিহান জোরপূর্বক হেসে বলল, এইহানে নষ্ট করলেও কেউ কিছু কইব না ভাবি। এবারই তো আপনারই, যত খুশি নষ্ট করুন, কোনো সমস্যা নাইক্কা। বিহানের কথায় নূর যেন খুশি হল। সে ঘাড় কাত করে বাচ্চাদের মতো বলল, আচ্ছা। তবে আদিত্য আর খেতে পারল না। সে হাতের চামচটা প্লেটের উপর রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। একবার তাকালো মেঝেতে বসে থাকা নূরকে। পরপরই দ্রুত পায়ে বাইরে বেরিয়ে গেল সে। নূরের ভীষণ একা একা লাগছে। গ্রামে থাকতে সে কি সুন্দর সবার সাথে খেলে বেড়াত। আমবাগান আর পুকুর পাড়ে বাচ্চাদের সাথে খেলত, কিন্তু এখানে কোনো খেলার সাথীই নেই ওর। কার সাথে খেলবে নূর? নূর রান্নাঘরে জমিলার সাথে বসে আছে। জমিলা তার এমন মলিন মুখ দেখে বলল, কি হয়েছে বৌমনি? মন খারাপ?
মা বাবার কথা মনে পড়ছে? নূর ঠোঁট উল্টে বলল, আমার খেলার সাথীদের কথা মনে পড়ছে। আমার খুব খেলতে ইচ্ছে করছে, কিন্তু কার সাথে খেলব? কেউ নেই খেলার সাথী। তুমি একটু খেলো না আমার সাথে? জমিলা বলল, আমি কিভাবে খেলব বৌমনি? বুড়ি মহিলারা কি খেলে? নূরের মুখটা তখন কাদো কাদো হয়ে গেল। জমিলার খুব মায়া লাগল। এই দুদিনেই মেয়েটার প্রতি মায়া জন্মে গেছে তার। একেবারে নিষ্পাপ শিশুর মতো মেয়েটা। জমিলা কিছু একটা ভেবে বলল, আচ্ছা, আপনি মন খারাপ কইরেন না, আসেন আমার সাথে, আমি আপনার খেলার সাথী জোগাড় করে দিচ্ছি। নূর তৎক্ষণাৎই খুশি হয়ে বলল, সত্যি? ইয়ে, তুমি অনেক ভালো। জমিলা নূরকে সাথে করে বাসার বাইরের লনে নিয়ে এলো। বাসার অন্যান্য সব সার্ভেন্ট আর বাসার গেটের দুই দিকে লাইন হয়ে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ডদের ডাকল জমিলা। সবাই আসলে জমিলা তাদের বলল, শোন সবাই, তোমরা তো নিশ্চয় জানোই বৌমনিকে, তোমাদের স্যারের বউ। তাই তাকে খুশি রাখা আমাদের সবার দায়িত্ব। তো বৌমনির খেলতে ইচ্ছে হয়েছে। তো সবাই এখন বৌমনির সাথে খেল, না হলে কিন্তু সে রাগ হয়ে তোমাদের স্যারের কাছে বিচার দিবে। সবাই জমিলার কথায় ভয় পেয়ে তার কথা চুপচাপ মেনে নিল। জমিলা নূরকে ওদের সাথে খেলতে দিয়ে নিজে ভেতরে রান্নার কাজে চলে গেল। নূর তো ভীষণ খুশি। সে খেলার মানুষ পেয়ে গেছে, এখন মজা করে খেলবে। নূর সবার প্রথমে কানামাছি খেলতে চাইল। বাসার এক ফিমেল সার্ভেন্ট উষার চোখ বেঁধে দিল, তারপর চারিদিকে ঘুরিয়ে ছেড়ে দিল। উষা হাত বাড়িয়ে সবাইকে ছোঁয়ার চেষ্টা করছে, আর কেউ তাকে ধরা দিতে চাচ্ছে না। নূর এদিক ওদিক থেকে তাকে চিমটি কেটে সরে যাচ্ছে। উষা একবার বাসার এক অন্য সার্ভেন্ট জমিরকে জাপটে ধরল। জমির তো হেব্বি খুশিতে গদগদ করছে। উষা চোখ থেকে পট্টি সরিয়ে যখন দেখল জমির, তখন চোখ মুখ কুঁচকে বলল, জমির, যা তুই সর এখান থেকে। জমির দুপাটি দাঁত কেলিয়ে কেবলা হাসি দিয়ে বলল, ছাড়লি ক্যা? আরও ধইরা থাক না, আমার তো ফাইন সুরসুরি লাগছিল। আমার তো খেলাটা হেব্বি ভালো লাগতাছে। যা সর লুইচ্চা, খালি গায়ে পড়ার ধান্দায় ঘোরস। নূর ওদের কাছে এসে বলল, এবার এই কোদালে দাঁতওয়ালা লোকটার পালা, ওর চোখ বাঁধো। বেচারা জমির অনেক কষ্টে মুখের চামড়া টেনে তার দাঁতগুলো ঢাকার চেষ্টা চালাল। বেইজ্জত খারাপ হয়ে গেল তার যেন। উষা এবার জমিরের চোখ বেঁধে দিল। জমির দুই হাত সামনে বাড়িয়ে হাতাতে লাগল, আর বলতে লাগল, এই উষা, কই তুই? আয়না তোরে একটু ধরি, ধরাধরি শোধবোধ হইয়া যাইব তাইলে। উষা মুখ ভেঙ্গিয়ে দূরে সরে যাচ্ছে, আর জমির তাকে ধরতে এগিয়ে যাচ্ছে। একসময় সে সুইমিং পুলের পাশে পৌঁছে গেল, আর দুষ্টু নূর হঠাৎ তখন জমিরকে ধাক্কা দিয়ে সামনের পুলের পানিতে দিল। জমির বেচারা ঝপ পড়ল পানির মাঝে। তা দেখে খিলখিল হেসে উঠল নূর। হাতে তালি বাজাচ্ছে আর লাফিয়ে লাফিয়ে প্রফুল্লচিত্তে হাসছে সে। সাথে বাকিরাও হাসছে জমিরের অবস্থা দেখে। আদিত্য অফিসের কেবিনে বসে কাজ করছিল। টেবিলে কিছু পেপার চেক করছিল সে। কাজের মাঝেই হঠাৎ আনমনেই তার নজর গেল সামনের সিসিটিভি স্ক্রিনে। বাসার সিসিটিভি ক্যামেরার লাইভ চলছে সেখানে। গ্যাংস্টার হওয়ায় আদিত্যর শত্রুর অভাব নেই।
তাই সেফটির কারণে বাসার সব কোণায় সিসি ক্যামেরা লাগানো আছে। আর সেটার রেকর্ডিং স্ক্রিন আদিত্য কেবিনের টেবিলের পাশেই থাকে। সেটাতেই হঠাৎ নজর গেল আদিত্যর। দেখতে পেল তৎক্ষণাৎ নূরের কাণ্ড। জমিরকে কিভাবে পানিতে ফেলে সে খুশি মনে হাসছে সে। ওই প্রাণবন্ত হাসিটাতে আবারও আটকে গেল আদিত্যর দৃষ্টির সীমারেখা। থমকিত নয়নের শিরায় শিরায় ছেয়ে গেল ওই হাসিমাখা মুখখানি। আদিত্য আনমনেই স্ক্রিনের আরও কাছে এগিয়ে গেল। জুম করে নূরের মুখখানা আরও সামনে আনল। দেখতে পেল তখন তারা ঝিলমিল ওই আঁখি যুগল। ওই চোখে নেই কোনো অকৃত্রিম পর্দা, কেবলই স্বচ্ছ নিষ্পাপ ঝর্ণাধারা। নিজের অজান্তেই আদিত্যর হাত গেল সিসিটিভির স্ক্রিনে নূরের উচ্ছ্বসিত মুখটার উপর। কিন্তু হাসির আওয়াজ শোনা যাচ্ছে না। হঠাৎ এই জিনিসটা তার মোটেও ভালো লাগল না। ওই হাসির রিনিঝিনি সুর শুনতে না পারাই যেন রাগ হচ্ছে তার। সে কি মনে করে হঠাৎ বিহানকে ডেকে পাঠাল। বিহান আসতেই আদিত্য বলে উঠল, শোন, আজই আমার বাসায় সিসিটিভির সাথে সাউন্ড রেকর্ডিং সিস্টেমও লাগাবি। কেন? হঠাৎ এই খেয়াল আইল কেলা? এমনি। তোকে যা বললাম তুই তাই কর যা। বিহান যেতেই আদিত্য আবার তাকালো স্ক্রিনের দিকে। দুষ্টু নূর ততক্ষণে আরেক কাণ্ড শুরু করেছে। সে হঠাৎ গিয়ে লাইন হয়ে দাঁড়িয়ে থাকা গার্ডগুলোর পেছনে গিয়ে দাঁড়াল। আর সবার পেছনের গার্ডটাকে ধাক্কা মারল। বেচারা গার্ড হুমড়ি খেয়ে সামনের দিকে পড়তে গিয়ে আরেকজনের গায়ে ধাক্কা লাগল। এভাবে একে একে সবগুলো গার্ড ধপধপ করে নিচে পড়তে লাগল। তা দেখে নূর আরও খুশি হয়ে আবারও হাসতে লাগল। নূরের কাণ্ড দেখে অজান্তেই আদিত্যর ঠোঁটেও হাসির রেখা ফুটল। হাসল নূরের কাণ্ড দেখে। নিজের উপর হঠাৎ নিজেই চরম অবাক হল আদিত্য। সে হাসছে, সত্যি হাসছে সে। সে শেষ কবে এভাবে মুচকি হেসেছে তার নিজেরও মনে নেই। তাহলে আজ কি হয়ে গেল তার? অন্য সময় হলে তো তার এসব কাণ্ড কারখানা দেখে ভীষণ রাগ হতো। তাহলে আজ কেন রাগের পরিবর্তে হাসি পাচ্ছে তার? কারণটা কি ওই মেয়েটা? রাতে বাসায় ফিরে রোজকার মতোই সোজা নিজের রুমের যেতে নেয় আদিত্য। লিভিং রুমের মাঝামাঝি আসতেই হঠাৎ তার দ্রুতগামী কদম স্থির হয় সহসাই। তার চোখ যায় সামনের সোফায়, যেখানে ঘুমিয়ে আছে নূর। ঘুমন্ত ওই মুখখানাই যেন আদিত্যর চলার পথে বাধা সৃষ্টি করল। সে চোখ সরিয়ে আবারও নিজের রাস্তায় কদম এগুনোর প্রয়াস করল। কিন্তু ওই ঘুমন্ত মুখখানা এড়িয়ে যাওয়া যেন অতীব দুষ্কর কাজ হয়ে দাঁড়াল তার জন্য। এক কদম এগিয়ে আবারও থেমে গেল। সে পারল না নিজ রাস্তায় যেতে। রাস্তার মোড় ঘুরিয়ে পথযুগল বাড়াল ঘুমন্ত নূরের দিকে। নূরের সামনে এসে দাঁড়াল। নজর স্থির ওই মায়াবী নিষ্পাপ মুখখানাতে। আনমনেই একসময় নূরের মুখের সামনে এক হাঁটু গ্যাড়ে বসে পড়ল আদিত্য। নূরের মুখখানা যেন সত্যি সত্যিই নূরের মতোই আলো ছড়াচ্ছে। আলোকিত হচ্ছে আদিত্যর শূন্য মহল। বুকের বাম পাশে জংধরা কোনো বস্তু নতুন উদ্যমে সচল হওয়ার প্রচেষ্টা করছে। মেয়েটা কি কোনো জাদুর অধিকারী? না হলে এই কঠোর মানব, যাকে সুন্দরী থেকে সুন্দরী নারীর মোহ আকর্ষিত করতে পারে না, সেই মানব কিভাবে এই মেয়েটার প্রতি খিচে যাচ্ছে? কি আছে এই মেয়েটার মাঝে? ঘুমের মাঝে নূরের এক হাত সোফার নিচে ঝুলে আছে। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে মুখের উপর। সামনেই টিভিতে কার্টুন চলছে এখনো।
হয়তো কার্টুন দেখতে দেখতে এখানেই ঘুমিয়ে পড়েছে সে। আদিত্য নূরের হাতটা তুলে ঠিক করে রাখল। মুখের উপর থেকে চুলগুলো আঙুলের সাহায্যে সরিয়ে কানের পিঠে গুজে দিল। তখনই হঠাৎ কানের নিচে কালো দাগ চোখে পড়ল আদিত্যর। আঘাতের দাগ বোঝা যাচ্ছে। সেটা দেখেই মুখশ্রীর পরিবর্তন ঘটল সহসাই। শক্ত হয়ে ফুলে উঠল চোয়াল। উচ্চস্বরে চিল্লিয়ে ডাকল সে জমিলাকে। তার হুঙ্কারপূর্ণ ডাক শুনে ঘুম থেকে ধরফরিয়ে উঠল নূর। সম্মুখে আদিত্যকে দেখেই আত্মা কেঁপে উঠল ভয় তার। জমিলাও তৎক্ষণাৎ ছুটে এলো সেখানে। নূর দৌড়ে গিয়ে লুকাল জমিলার পেছনে। ভয় পুরো শরীর কাঁপছে, থরথর করে তার। জমিলা জিজ্ঞেস করল, রাগ করেন না ছোট সাহেব? আসলে বৌনিকে টিভি দেখতে দিয়ে আমি একটু কাজ করছিলাম। বৌনি বোধহয় ঘুমিয়ে গেছে, বুঝতে পারেনি। আদিত্য মুখমণ্ডল কঠিন করে বলল, আপনি কি ওর গায়ে হাত তুলেছেন? ওর শরীরে আঘাতের দাগ কেন? না ছোট সাহেব, আপনি ভুল বুঝছেন। আমি বৌনিকে মারিনি। আসলে এই দাগগুলো সেদিনই দেখেছি আমি বৌনিকে জিজ্ঞেস করলে বলল তার মা নাকি মেরেছিল তাকে সেদিন, সেটারই দাগ। আমার তো শুনে খুব মায়া লাগছিল। আপন মা হয়ে এমন মিষ্টি অবুঝ মেয়েটাকে কিভাবে ওমন জানোয়ারের মতো মারছে। সেদিন তো আরও দাগ ছিল। কাপড় পাল্টিয়ে দিতে গিয়ে দেখেছি আমি। পিঠে অনেক রক্ত শুকিয়ে যাওয়ার দাগ ছিল। কেমন পাষণ্ড ওরা! আদিত্য স্তব্ধ হয়ে গেল, যেন লোমকূপ দাঁড়িয়ে গেল সব। নূরের ভয় পাওয়া দেখে আদিত্য চোখের ইশারায় নিয়ে যেতে বলল নূরকে। জমিলা নূরকে নিয়ে গেল। নিজের উপর হঠাৎ করে প্রচণ্ড রকম রাগ হচ্ছে আদিত্যর। সেদিন হয়তো ওকে রেখে আসার কথা বলায় মেয়েটাকে ওভাবে মেরে পাঠিয়েছে ওরা। ভাবতেই রাগে রক্তনালী ফেটে যাচ্ছে তার। রাগে সামনেরটি টেবিলে সজোরে একটা লাথি মেরে দিল সে। ছুটির দিন আজ। একটু বেলা করেই ঘুম থেকে উঠেছে আদিত্য। সকাল সকাল বৃষ্টি নামায় ঘুমটা ভালো হয়েছে তার। বৃষ্টি এখনো হচ্ছে। বিছানা ছেড়ে উঠল আদিত্য। খালি গায়ে, পরনে শুধু ট্রাউজার। কেবিনেটের উপর সার্ভেন্ট কফি রেখে গেছে। ধোয়া ওঠা কফির মগ নিয়ে ব্যালকনির থাইগ্লাস খুলে সামনে পা বাড়াল আদিত্য। বৃষ্টি হচ্ছে এখনো মুষলধারে। শটান হয়ে দাঁড়িয়ে কফির কাপে চুমুক দিয়ে তাকিয়ে রইল সম্মুখের বৃষ্টি পানে। যদিও এই আদিত্যর মাঝে কোনো আলাদা অনুভূতি জাগায় না, জাগাবে কি করে? সে তো অনুভূতির দুয়ারই বন্ধ করে রেখেছে। কোনো মোহ মায়াতে তার মন ভোলে না। তবে সে নিজের অবস্থান খুব বেশি সময় টিকিয়ে রাখতে পারল না। হঠাৎ তার নজর পড়ল নিচে। আর সেই নজর পোড়াটাই যেন তার সর্বনাশের সূচনা করল। নিচে লনে বৃষ্টিতে আপন মনে ভিজছে নূর। বৃষ্টির পানিতে লাফিয়ে নেচে নেচে ভিজতে মগ্ন সে। মুখটা আকাশের দিকে করে, দুই হাত ছড়িয়ে দিয়ে মনের আনন্দে সিক্ত হচ্ছে। মন আনন্দের হাসি তার বৃষ্টি ভেজা চোখে মুখে। লাফিয়ে লাফিয়ে ভেজায় পায়ের নিচটাতে কাদাও লেগে গেছে অনেকটা। তাতেও যেন আনন্দের শেষ নেই তার। আদিত্যর দৃষ্টিতে হঠাৎ আশেপাশের বাকি সব ধোঁয়াশা হয়ে গেল সহসাই। দৃষ্টিসীমার মাঝে কেবলই আবদ্ধ হল শুধু নূর। ওই বৃষ্টি ভেজা মেয়েটা যেন প্রকৃতিরই আরেক রূপ। যেন এই বৃষ্টিময় প্রকৃতিরই পরম সখী সে। আদিত্যর হৃদ দুয়ারে অনুভূতির এক দমকা হাওয়া প্রবল বেগে ধাক্কা দিল যেন। যার তোরে আদিত্যর নিজেকে টিকিয়ে রাখা বড্ড দুর্বোধ্য হয়ে গেল।
বেসামাল হয়ে পড়ল তার হৃৎস্পন্দনের গতিবেগ। মুগ্ধতার অতলে ডুবে থাকা আদিত্য টেরও পেল না কখন তার হাত থেকে কফির মগটা হাত ফসকে নিচে পড়ে গেল। নিচে পড়ে গরম কফি খানিকটা আদিত্যর পায়ে ছিটে পড়ল। সেটাও বিন্দুমাত্র অনুভব হল না এ মুহূর্তে তার সকল ইন্দ্রিয় যেন এ মুহূর্তে শুধু ওই একজন ব্যক্তিকে ঘিরেই কাজ করছে। অন্য কোনো কিছু তাকে ছুঁতে পারছে না এ মুহূর্তে। ওই হাস্যজল, মায়াবী, নিষ্পাপ, প্রকৃতি কন্যার আবহ আদিত্যর মনে জমা শতবর্ষের কালো মেঘ সরিয়ে দিয়ে সেখানে সোনালি আলোয় আলোকিত করে দিচ্ছে যেন। এই অতি সাধারণ বৃষ্টি আজ তার কাছে অসাধারণ প্রশান্তি সৃষ্টি করছে। এমনটা তো তার আগে কখনো হয়নি। তবে আজ কোনো বৃষ্টি নামল তার মরুময় ভুবনে। নূরের বৃষ্টিবিলাসের মুগ্ধতায় মুগ্ধ হচ্ছিল আদিত্য। তবে হঠাৎই তার নজর তীক্ষ্ণ হয়। তার চোখে পড়ে গেটের কাছে থাকা গার্ডগুলোর উপর। সেখান থেকে নূরকে সরাসরি দেখা যাচ্ছে। বৃষ্টিতে ভেজায় নূরের শরীরের জামাটা লেপ্টে আছে। যদিও গার্ডগুলো নূরের দিকে তাকাচ্ছে কিনা তা বৃষ্টির মাঝে বোঝা যাচ্ছে না। তবে তাদের চোখের সামনে নূর এভাবে ভিজছে এটাই যেন আদিত্যর চোয়াল আর হাতের মুঠো তীব্র শক্ত করে দিল। মুখমণ্ডল হল ক্রোধে কঠিন। চোয়াল ফুলিয়ে দ্রুত পায়রুমের বাইরে বেরিয়ে গেল সে। প্রচণ্ড বেগে তরতর করে সিঁড়ি বেয়ে নিচে এসে সোজা বাইরে বৃষ্টির মাঝে বেরিয়ে এলো। বাইরে এসে একবার নূরের তাকালো, তারপর গার্ডগুলোর দিকে তাকালো। ওদের মাঝে একটা গার্ড নূরের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। এই শীতল বৃষ্টির মাঝেও যেন আদিত্যর কোক্তনালী টগবগিয়ে ফেটে পড়ল। চোখে ঢেলে পড়ল তিম দাবানল। দাঁতে দাঁত পিষে আদিত্য ছুটে গেল নূরের দিকে। নূর তখনও নিজ মনের আনন্দে বৃষ্টি স্নান করছে। তখনই আদিত্য গিয়ে ঝট করে নূরের এক হাত ধরে টান দিল তার দিকে। চমকে উঠল নূর। আতকে উঠল সম্মুখে আদিত্যকে দেখে। এভাবে হাত ধরায় তো আরো ভয়ে আতঙ্কিত হয়ে গেল নূর। তার ভয় আরো বাড়িয়ে দিয়ে আদিত্য তার হাত টেনে ধরে ভেতরে নিয়ে যেতে লাগল। ভয়ে তো নূর কেঁদে দেবার জোগাড়। নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে কাঁদো কাঁদো গলায় ভয়ার্ত কণ্ঠে বলল, ছাড়ুন। আদিত্য যেন কিছু শোনার পরিস্থিতিতে নেই তখন। সে সোজা নূরকে বাসার ভেতরে নিয়ে এসে জোরে জোরে জমিলাকে ডাকল। তা শুনে জমিলা ছুটে এলো তার সামনে। নূর তখনও ভয় ভয় কাঁদো কাঁদো মুখে নিজরে হাত ছাড়ানোর চেষ্টায় নিয়োজিত। আদিত্য নূরকে জমিলার কাছে এক প্রকার ছুঁড়ে মারল। আতঙ্কিত নূর অতি দ্রুতই জমিলার পেছনে লুকিয়ে ফেলল নিজেকে। জমিলার আঁচল খামচে ধরে ভয় কাঁপতে লাগল। আদিত্য ক্রুদ্ধ কণ্ঠে বলল, আপনাকে ওর দেখাশোনার দায়িত্ব দিয়েছিলাম আমি। তাহলে ওই বৃষ্টির মাঝে বাইরে একা একা কি করছে? জমিলা অপরাধী মুখে বলল, আমি বুঝতে পারি নাই বৌমনি কখন বেরিয়ে গেছে। জানলে কখনো যেতে দিতাম না। ভুল হয়ে গেছে আমার। ঠিক আছে যান, এখন নিয়ে যান ওকে। জমিলা মাথা নেড়ে নূরকে ধরে উপরে নিয়ে যেতে লাগল। ভীত নূর জমিলার কাঁধের মাঝে মুখ লুকিয়েই হালকা করে চোখ কুঁচকে তাকালো আদিত্যর দিকে। যেন তার কাজে খুব নারাজ সে। খুব আস্তে বিড়বিড় করে বলল, পচা লোক। আদিত্য আবার বেরিয়ে এলো বাইরে। ক্ষিপ্র গতিতে তেড়ে গেল গার্ডরুমের দিকে। গার্ডরুমের ভেতরে ঢুকেই তখন তাকিয়ে থাকা গার্ডটার সোজা গলা চেপে ধরল। আচমকা আক্রমণে ঘাবড়ে গেল বাকিরাও। হিংস্র বাঘের মতো গার্ডের গলা চেপে ধরে তাকে পেছনের দেয়ালের সাথে চেপে ধরল। লোকটার চোখ বড় বড় হয়ে গেল ভয় আর শ্বাসকষ্টে।
তবে আদিত্যর হিংস্রতা কমছে না। সেই গার্ডের প্যান্টে লাগিয়ে রাখা স্তলটা খুলে নিয়ে সোজা গার্ডটার চোখের উপর চেপে ধরে ক্রুদ্ধ স্বরে বলল, এই চোখ রেখে কি হবে যদি তা বুঝতেই না পারে কোনটা দেখা উচিত আর কোনটা না। বলেই ট্রিগার চাপতে নিল আদিত্য। তখনই ছুটে এলো সেখানে বিহান। আটকালো আদিত্যকে। আদিত্যর হাত থেকে গান নিয়ে তাকে সরিয়ে এনে বলল, কি হইছে তোর? এ মতে পাগলের লাহান করতাছছ কেলা? ছেড়াই করছেডা কি? আদিত্যর যেন একটু হুঁশ এলো। সে বিহানের উদ্দেশ্যে বলল, এইটারে জীবন্ত চাইলে আজই বিদায় কর। তারপর বাকি গার্ডদের উদ্দেশ্যে বলল, আই হোপ এরপর থেকে সবার নজর জেনে রাখবে কোনটা দেখা উচিত আর কোনটা না। বলেই হনহনিয়ে বেরিয়ে গেল আদিত্য। বিহান হতভম্বের মতো বলল, মোর জ্বালা, মাগার হইছেটা কি সেইটাই তো জানলাম না। রাতে আদিত্যর বাসায় একটা বিজনেস পার্টির আয়োজন করা হয়েছে। দেশবিদেশি বড় বড় ক্লায়েন্টসদের গেট টুগেদারের উদ্দেশ্যে এই পার্টি থ্রো করেছে আদিত্য। আসলে ক্লায়েন্টসরাই ডিমান্ড করেছিল পার্টির, তাদের আবদার রাখতেই আসলে আদিত্য পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছে। বাসার বিশাল লিভিং এরিয়াতেই সব করা হয়েছে। মেহমানের সমাগম হয়ে উঠেছে পার্টি। ব্যাকগ্রাউন্ডে সফট মিউজিকের ধুন বাজছে। হাতে সবার ড্রিঙ্কের গ্লাস। সার্ভেন্টরা সবাই ওয়েটারের মতো কালো প্যান্ট কোটে সবাইকে খাবার পরিবেশন করছে। আদিত্য ব্ল্যাক কোট প্যান্টে ড্যাশিং লুক দিয়েছে নিজেকে। সেও ড্রিঙ্কসের গ্লাস হাতে মেহমানদের সাথে আলাপচারিতা করছে। এর মাঝে কিছু ফিমেল ক্লায়েন্টও আছে, যাদের প্রায় সবারই আকর্ষণের বস্তু হল ওই সুদর্শন পুরুষ সাদমান শাহরিয়ার আদিত্য, যাকে পেতে তাদের ছলাকলার শেষ নেই। কিন্তু ওই কঠোর মানব যেন কিছুতেই তাদের হাতে আসে না, তবুও প্রয়াস ছাড়ে না কেউ। যেমন এই মুহূর্তে পিয়ার কোম্পানির মালকিন প্রভা রহমান এগিয়ে এলো আদিত্যর সম্মুখে। পরনে পাতলা জর্জেটের শাড়ি আর স্লিভলেস ব্লাউজ। শরীরের অর্ধভাগ দৃশ্যমান তার। মুখে আবেদনময়ী হাসি ঝুলিয়ে আদিত্যর গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, আই মাস্ট টেল মি আদিত্য, আপনাকে যতবার দেখি ততবারই মনে হয় আগেরবারের চেয়ে বেশি হ্যান্ডসাম হয়ে গেছেন। কিভাবে করেন এটা? আজকেও কি মারাত্মক হট লাগছে? ঘায়েল হয়ে যাচ্ছি আমি। আদিত্য চরম বিরক্ত এসব নেকামিতে। এমন অশালীন ধরনের নারী তার কাছে সর্বদাই অবমাননীয়। কিন্তু বিজনেস পার্টনার আর মেহমান দেখে আদিত্য জোরপূর্বক হেসে তাকে সহ্য করে গেল। প্রভা আহ্লাদি হেসে বলল, বাইদা ওই আমাকে কেমন লাগছে বললেন না তো? আদিত্য মেকি হাসি ঝুলিয়ে বলল, এই প্রশ্নটা না করাই ভালো আপনার জন্য মিস প্রভা, কারণ উত্তরটা আমার দিতে যতটা না রুচিতে বাঁধবে, আপনার শুনতাই বেশি বাঁধবে। সো বেটার বি উই স্কিপ ইট। আগ্রহী প্রভার মুখটাই বোতা হয়ে গেল আদিত্যের জবাবে। তবুও যেন হাল ছাড়ল না। সে আবারও হাসিমুখ করে বলল, মি আদিত্য, আমার শাড়িটা একটু ঠিক করা দরকার। একটু আপনার ওয়াশরুমে নিয়ে যাবেন? আদিত্য প্রভার পরিকল্পনায় একেবারে পচা পানি ঢেলে দিয়ে ওর বাসার এক সার্ভেন্টকে ডাক দিয়ে বলে দিল প্রভাকে যেন ওয়াশরুমটা দেখিয়ে দেয়। প্রভা আদিত্যর কাছে এভাবে উপেক্ষিত হয়ে ভীষণ পরিমাণ রাগ হল। রাগী মনোভাব নিয়েই সে সরে গেল ওখান থেকে। নূর রুমেই বসে খেলছিল তার পুতুল দিয়ে। পুতুলটা তার অনেক দিনের, তার খুব প্রিয়। সেটা নিয়েই খেলছিল সে। জমিলা বলে গেছে আজ বাইরে যেন না বের হয়। বাইরে অনেক মানুষজন এসেছে।
আদিত্য রেগে যেতে পারে এই ভেবেই জমিলা নূরকে বাইরে যেতে নিষেধ করেছে। নূরও তাই আর যায়নি। এমনিতেও এ বাড়িতে সে একা ঘোরাফেরা করতে ভয় পায় কেমন। এটা তো আর ওর গ্রাম না, যেখানে ইচ্ছেমতো ঘুরে বেড়াচ্ছে। তাই তো সেই সাহস পায় না সে। আর সবচেয়ে ভয় পায় ওই টিভির নায়কদের মতো দেখতে লোকটাকে। দেখতে নায়কের মতো হলেও নূরের কাছে কেমন ভয়ঙ্কর ভিলেন মনে হয় তাকে। দাদির রূপকথার গল্পের সেই রাক্ষসের মতো মনে হয়, যেন নূরকে মেরাই ফেলবে। নূরের খেলার মাঝেই হঠাৎ তার ভীষণ ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন মনে হয়। কিন্তু এখানকার এত অত্যাধুনিক ওয়াশরুমে একা যেতে ভীষণ ভয় হয় নূরের, কারণ সে অনেক কিছুই বুঝে উঠতে পারে না। তাই তো প্রতিবার জমিলা ওকে হেল্প করে, কিন্তু এখন তো জমিলা নেই। আর নূরের খুব জরুরিও মনে হচ্ছে এখন। নূর জমিলাকে খুঁজতে বিছানা থেকে নেমে ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে যায়। আস্তে করে দরজাটা হালকা করে খোলে। মাথাটা একটু বের করে বাইরে উকি দিয়ে দেখল বাইরে কোথাও জমিলা আছে কিনা, কিন্তু পেল না কোথাও। নূর এবার দরজা খুলে বাইরে এলো ধীর পায়, ভীতু কদম ধীরে ধীরে এগুতে লাগল। করিডোর থেকে সিঁড়িতে আসতেই নূরের চোখ যেন ধাঁধা লেগে গেল এত চাকচমক আর লোকজন দেখে। কৌতূহলী হল অবুঝ মন তার। ধীরে ধীরে সবকিছু দেখতে ভীরু পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো সে। রংবেরঙের বাহারি লোকজন দেখে তার চমক লাগছে কেমন, সাথে ভয়ও হচ্ছে একটু। এসব দেখার মাঝেই হঠাৎ জমিলাকে চোখে পড়ে তার। ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করছে সে। তাকে দেখে নূর ঝট করে ছুটে তার কাছে যেতে চাইল। তার এমন ছুটে যাওয়ার মাঝেই হঠাৎ বেখেয়ালিতে প্রভার সাথে ধাক্কা লেগে যায় তার। প্রভা এমনিতেই অহংকারী আর বদমেজাজি স্বভাবের। তার উপর আদিত্যর অপমানে তার মেজাজ আগে থেকেই চটে ছিল। আর এ মুহূর্তে নূরের ধাক্কায় তার হাতের ড্রিঙ্কস উল্টে শাড়ির উপর পড়ে যায়। ব্যাস, তাতেই প্রভার আগুনে যেন ঘি এর কাজ করে। রেগে যায় সে, যার দরুন সে ঠাস করে নূরের গালে চর বসিয়ে দেয়। বেচারি নূর চরের ধাক্কায় টিকতে না পেরে নিচে পড়ে যায়। পড়ে যেতে নিয়ে হাতের ধাক্কায় সামনে সাজিয়ে রাখা কাচের ফুলদানিটাও ঠাস নিচে পড়ে যায়। মুহূর্তেই বিকট শব্দে তা ছড়িয়ে পড়ে ফ্লোরের মাঝে। সেই শব্দেই উপস্থিত সকলের কৌতূহলী নজর পড়ে তাদের উপর। নজর পড়ে খোদ আদিত্যেরও। নূরকে ওভাবে পড়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে আসে তার। ঘটনার সারমর্ম বোঝার চেষ্টা করে সে। নূর ভয়ে শঙ্কিত, গালে হাত চেপে ভয় জোরসড় হয়ে যায় সে। প্রভা তখন কর্কশ গলায় বলে ওঠে, ইউ ব্লাডি চিপ গার্ল, আমার এত দামি শাড়িটা নষ্ট করে দিলে। এইসব চিপ গাইয়া বস্তির মেয়ে এখানে কি করছে? খাবার চুরি করার জন্য এসেছ তাই না? আদিত্যর মনে হল এই মুহূর্তে মস্তিষ্কে বোধহয় টগবগে উত্তপ্ত লাভা ভলকে উঠল তার। কপালের রগ নীল হয়ে ফেটে যাবে যেন, মুঠো দৃঢ় মুষ্টিবদ্ধ। হাতের সবগুলো রগ গোনা যাবে যেন। সে চেয়ে দেখল ভীতিগ্রস্ত আর অশ্রুসিক্ত নূরের লাল চোখ দুটো। বুকে অদৃশ্য ক্ষত হল তার সহসাই। হল চিনচিন পীড়ার অনুভব। গালে হাত রাখায় এতক্ষণে বুঝে গেল প্রভা তার গায়ে হাত তুলেছে। আর এটা বোধগম্য হতেই আদিত্যর ক্রোধ পৌঁছাল সর্বসীমায়। চোখে জমল রক্তিম লাল আভা। হাতের ড্রিঙ্কসের গ্লাস সজোরে আছাড় মারল সে। ক্রুদ্ধ বিক্ষিপ্ত কণ্ঠে হুঙ্কার দিয়ে বলে উঠল, মিস প্রভা। তার হুঙ্কারপূর্ণ ডাকে প্রভাসহ পুরো মজলিস যেন কেঁপে উঠল। আদিত্য তেরে এলো বেগে প্রভার সম্মুখে।
ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠল, শুকুর করেন বিধাতা আপনাকে নারী রূপে জন্ম দিয়েছে, কারণ আজ কেবল এই একটা জিনিসই আপনাকে রক্ষা করল। না হলে আপনার কাজের প্রতিদানস্বরূপ এত ভয়াবহ জবাব পেতেন যা আপনি পরবর্তী 7 জন্মেও ভুলতে পারতেন না। প্রভা তেতে উঠে বলল, হোয়াট ডু ইউ মিন মি আদিত্য, আপনি কি ভুলে যাচ্ছেন আমি কে? আপনি আমাকে হুমকি দিচ্ছেন। আদিত্য হুমকি দেয় না, সোজা করে দেখায়। আর আপনার মতো 3rd ক্লাস মেয়েদের জন্য তো একদমই না। আদিত্যর হুমকি এত সস্তা হয়নি এখনো। নাও গেট দ্য হেল আউট অফ হিয়ার। মি আদিত্য, আপনি কিন্তু অনেক বেশি বলে ফেলছেন, তাও এই সস্তা বস্তির মেয়েটার জন্য। কেন? কি হয় আপনার? ও আদিত্য তখন গর্জিত গলায় বলল, ওয়াইফ। সি ইজ মাই ওয়াইফ, ইউ গেট দ্যাট। আদিত্যের এমন কথায় প্রভাসহ সবার মাঝে যেন বিস্ফোরণ ঘটল। আদিত্য এবার নিচে ভীতু অবস্থায় বসে থাকা নূরের হাত ধরে টেনে তুলে সোজা করে দাঁড় করাল। নূর যেন আরো ভয় পেয়ে গেল। আদিত্য নূরকে টেনে নিয়ে এসে সবার মাঝামাঝি দাঁড়িয়ে গলা উঁচু করে বলল, এভরিওয়ান লিসেন টু মি ভেরি ক্লিয়ারলি। সি ইজ মাই নিউলি ম্যারিড ওয়াইফ, মিসেস নূর। সবাই অবাক হয়ে গেল আদিত্যের কথা শুনে। সবচেয়ে বড় ব্যাপার, আদিত্যের মতো ছেলের এমন বউ দেখে সবাই অবাক। তবে আদিত্যের সামনে কেউ কিছু বলার আর সাহস পেল না। আদিত্য আরও বলল, দ্য পার্টি ইজ ওভার নাও, এভরিওয়ান প্লিজ লিভ। নূর আদিত্যর কথার কিছুই বুঝল না। সে এমনিতেই ভয় কুঁকড়ে আছে, কোনো কিছু বোঝার পরিস্থিতিতে নেই সে এখন, আর এসব ইংলিশ ভাষায় বলা কথা তো সে একদমই বোঝে না। সে আরও ভয় পাচ্ছে হয়তো তার এখানে আসা আর ওই ফুলদানিটা ভেঙে ফেলার দায় না জানি কি ভয়ঙ্কর শাস্তি দেয় তাকে। সেই ভয়ই আরো জুবুথুবু হয়ে যাচ্ছে সে। হাত ছাড়িয়ে আদিত্যের কাছ থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু তা হল না। বরং উল্টো আরও আদিত্য ওর হাত ধরে উপরে নিয়ে গেল। উপরে নিজের রুমে নিয়ে এলো তাকে। নূরের ভয় জান বেরিয়ে যাবার জোগাড়। আদিত্য নূরকে রুমে এনে দরজা আটকে দিল। তারপর নূরের হাত ছেড়ে দিয়ে কাবার্ডের দিকে এগুলো। কাবার্ড খুলে ভেতর থেকে ফার্স্ট এইড বক্স বের করে ঘুরে নূরকে আর পেল না আদিত্য। এদিক ওদিক চোখ বোলাতেই হঠাৎ কাবার্ডের কোণা ঘেঁষে গুটিসুটি মেরে বসে থাকতে দেখল নূরকে। আদিত্য ভ্রু কুঁচকে তার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আরে ওখানে কি ক? আদিত্যের কাছে আসা দেখেই নূর আরো ভয় দলামলা হয়ে মুখের উপর 2 হাত রেখে কান্না জড়িত করুণ সুরে বলল, মারবেন না, মারবেন না, দয়া করে মেরেন না আমাকে। আমি ওয়াদা করছি আর হবে না এমন। আর ভাঙব না কোনো কিছু। তাও মেরেন আমাকে দয়া করে। আদিত্য থেমে গেল। এগুতে পারল না যেন সে আর, কোথাও যেন কোনো কিছু মুচড়ে উঠল তার। নূরের এই করুণতা যেন তার চোখের মাঝে কাটা বিদ্ধ করে দিচ্ছে। কষ্ট নামক বস্তুর আবির্ভাব ঘটছে যেন তার মাঝে। আদিত্য গলা পাকানো বস্তুটা ঢুক দিল। উল্টো ঘুরে চোখ বুজে নিজেকে একটু ধাতস্থ করে নিল। তারপর ফার্স্ট এইড বক্স নিয়ে দরজার বাইরে এসে জমিলাকে ডাকল। জমিলা দ্রুত ছুটে গেল সেই ডাকে। তখন নূরকে ওভাবে দেখে খুব মায়া হচ্ছিল জমিলার, কিন্তু ভয় নূরের কাছে যেতে পারেনি তখন। জমিলা আসতেই আদিত্য ফার্স্ট এইড বক্সটা তার দিকে এগিয়ে দিয়ে বলল, ওর ঠোঁট কেটে গেছে একটু, ফার্স্ট এইড করে দিন, আর এই ক্রিমটা ওর গালে লাগিয়ে দিন। জমিলা দ্রুতই মাথা নেড়ে বক্সটা নিয়ে ভেতরে চলে গেল। আর আদিত্য তার জিমিং রুমের দিকে পা বাড়াল।
বক্সিং ব্যাগেই এখন তার ভেতরের ফ্রাস্ট্রেশন বের করবে। মেহমান সব চলে গেছে। বিহান মনে মনে খুশিই হচ্ছে বন্ধুর জন্য। ওর বন্ধুটা হয়তো ধীরে ধীরেই নূরের প্রতি ফুটবল হচ্ছে। খুশি মনে পেছনে ঘুরতেই থতমত খেয়ে গেল সে। দরজার মাঝখানে শক খেয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা মানবকে দেখে আচম্বিত হেসে বলল, কিরে ছালা, তুই কখন আইলি? চলবে।